লিসেনার্স, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসলে রাসেল ভাই অনেকদিন ধরে আসবো করে আসতেই পারছিলাম না, সময় মেলাতে পারছিলাম না। তো ধন্যবাদ সবাইকে রাত জেগে আমাদের ঘটনাগুলো মনোযোগ দিয়ে শুনবার জন্য। আজ যে ঘটনাটা শেয়ার করবো রাসেল ভাই, তাকে আমি আসলে চিনেছি আসলে কয়েকদিন আগে। আমার এক বন্ধু তাকে রেফার করে আমার কাছে নিয়ে এসছে। তো যার ঘটনা বলবো সে আবার বাংলাদেশের বাইরে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় মানে ঘুরে বেড়াতে পছন্দ করে। আর এই মনে করেন ফ্রেন্ড পেলো, কয়েকজন মিলে প্ল্যান করে ফেললো ঢাকার বাইরে যে টেন্ট করে থাকবে বা মানে সারাক্ষণ ঘুরতে ফিরতে পছন্দ করে। তার পাশে ছবিও দেখলাম কিছু, হ্যাঁ আমি আপনাকে দেখালাম যে। আর তার পাশে আরেকটা জিনিস করতে ভালোবাসে, সেটা হচ্ছে যে রাসেল ভাই যে সে নর্মালি তাবলীগ করে, তো লোকজনদেরকে ইসলামের দাওয়াত দেন আর কি। তো তার সাথেই ঘটনা। তো মেইনলি আপনার রাসেল ভাই উনি আমাকে বললেন যে ঘটনাটা আসলে ঘটনা বলবো না ঠিক, উনি উৎপত্তি ঘটে হচ্ছে এই বছরের জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাসে আসলে সে একটা দাওয়াত রিকল করে আর কি। সে যখন তাবলীগের জামাতে গিয়েছিল ময়মনসিংহে যেখানে একটা ছেলে খিদমতে ছিল, সে তাকে একবার ইনভাইট করেছিল যে তুমি আমার সাথে আমাদের এখানে আসো, তুমি যেহেতু টেন্ট করো, মানে হিস্ট্রি নিয়েছে, মসজিদে ছিল, গল্প যখন করেছে, কথাবার্তা যখন বলেছে, তখন জানতো যে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, বলে তুমি একদিন ময়মনসিংহে আসো আমাদের এখানে। তো উনি জানুয়ারি মাসে যায় এবং যাওয়ার পর ওই এলাকাতে যাওয়ার পরে সেই ছেলের সাথে দেখা করে এবং জঙ্গল টাইপের একটা জায়গায় টেন্ট করে আর কি, তার ফ্রেন্ডরা মিলে যখন যায়। যাবার পর তো রাসেল ভাই তার ফ্রেন্ড কয়েকজন মিলে বেরিয়ে গিয়েছিল, আর একজন বাজারে গিয়েছিল। তো সে প্ল্যান করে ঘুরে বেড়ায় আর ছবি তুলতে পছন্দ করে, নেচারের ছবি তুলতে পছন্দ করে। তো আসরের ওয়াক্তে বের হয়, তো বের হয়ে সময় অতিবাহিত হতে হতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। আচ্ছা, তো মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে তো বোঝা যায় মসজিদ কোথায়, যে ছেলেটাকে বোঝে, সে ছেলেটা আবার তার সাথে ছিল, জিজ্ঞেস করে যে মসজিদ কোথায়। তো ছেলেটা বলে যে চলেন সামনে মসজিদ আছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, এখনই আজান দিবে, আগাতে থাকি। তো এর মধ্যে যেতে যেতে আজান ভেসে আসে কানের মধ্যে। কিছু কিছু আজান মসজিদের মাইকের, আবার কিছু কিছু আজানের শব্দ পাওয়া যায় যে খালি মুখের আজান। আচ্ছা, তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে হাতের ডান দিকে একটা ঘরের দিকে স্বাক্ষরের চোখ পড়ে আর কি। স্বাক্ষর বলছে আমার বয়সে প্রায় সমানই। তো চোখ পড়ার পরে দেখে যে ওই ঘরটা তালা দেওয়া মিনস উইথ সেন্স সে সামনে যায়। তো মনে হচ্ছিল যে দূর থেকে এটা মসজিদের মতোই। তো কাছে যাওয়ার পর, কারণ উনি ডিটেক্ট করা হচ্ছে যে ওই ঘরটার পাশ সামনে ফ্রন্টে একটা নামাজের সময়সূচি টাইপের একটা জিনিস বাইরে ঝোলানো। তো সে কাছে যায়, কাছে যাওয়ার পরে দেখতে পায় যে নামাজের সময়সূচিগুলোর যে মানে লেখাগুলো সব আরবিক লেখা, আরবিতে লেখা। ইভেন উপরে নর্মালি অনেক মসজিদে দেখা যায় নামাজের সময়সূচি লেখা আছে, কিন্তু জিনিসগুলো হরফগুলো আরবিতে, কিন্তু এখানে সবকিছুই আরবিতে। আচ্ছা, তো উনি একটু অবাক হয়ে যায় যে আসলে কি, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আজান দিবে, মানুষজনও দেখছি না মসজিদে, এটা তো মসজিদই মনে হচ্ছে, কারণ এখানে ওয়াক্তের সময়সূচি আছে। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে রাসেল ভাই, এই ওয়াক্ত গুলোর যে সময়গুলো এরকম যে জোহরের ওয়াক্ত 4টার দিকে দেওয়া, আসর মানে মনে হচ্ছে শুরুর দিকে প্রথমটা জোহরের ওয়াক্ত, মনে হচ্ছে প্রথমটা জোহরের ওয়াক্ত 4টার দিকে, পরেরটা 6টার দিকে, এরকম করে নর্মাল টাইম থেকে 2-3 ঘন্টা আগানো, আবার 1-2 ঘন্টা পেছানো। আচ্ছা, খুব অবাক হয়ে যায়। আর মোস্টলি অবাক হয়ে হচ্ছে যে এটা মসজিদ, এখানে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মানুষজন থাকবে অথবা কেউ আসবে নামাজ পড়বার জন্য, কিন্তু বাইরে যে তালা দেওয়া। ওই ছেলেটাকে ডাকে, ওই ছেলেটা অনেক আগে এগিয়ে যায় আর কি। ও খেয়াল করে না, কারণ এই মসজিদের এই রুমটার মানে ঘরটার কাছে চলে যাওয়ার কারণে। তো ছেলেটাকে ডাকে, বলে যে এইখানে এটা তো মসজিদ, এখানেই পড়ে ফেলে, আবার সামনে যাবো কেন? তো ছেলেটা বলে না ভাই, আমরা সামনের মসজিদে পড়ি। বলে যে এখানেই পড়ি, এখানে তো পড়াই যাবে, এই মসজিদে তো পড়াই যাবে, আবার সামনে যাবো কেন কষ্ট করে, এত দূর হাঁটছে, এখন আবার হাঁটবো। আচ্ছা, বলে না ভাইয়া, এখানেই পড়ি, এখানেই আরাম করে পড়ে ফেলতে পারবো। বলে না আপনি সামনে একটা ভালো মসজিদ আছে ভাই, এখানে তো মানুষ কম হয়, জামাতে যত বেশি মানুষ হয় তত বেশি। তো সে ওই ছেলেটার সাথে হাঁটা ধরে এবং মসজিদে গিয়ে নামাজ পড়ে মানে ওই হেরে যায় আর কি ছেলেটার কাছে। পরে সেটা জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি তো আমাকে এই জায়গাতে নিয়ে আসলেন, তো আপনি এত ইতস্তত বোধ করছিলেন কেন আমাকে কথাগুলো বলার সময়, এতটা মানে আপনার ভয় লাগছিল কেন যেখানে পড়া যাবে না বা কিছু, এটা তো মসজিদই। তো তখন ছেলেটা বললো যে আসলে ভাইয়া এইখানে আসলে একটা ঘটনা আছে, ঘটনাটা আপনাকে কিভাবে শেয়ার করি,
এই ঘটনার কারণে অনেকে এই মসজিদে নামাজ পড়ে না। তো নামাজ কেন পড়ে না সেটার জন্য আমার একটা ঘটনা আপনাকে বলতে হবে। যে ছেলেটা তার সাথে ছিল সেই ছেলেটার ঘটনা বলছি রাসেল ভাই। সেই ছেলেটার ঘটনার দিন, ডিরেক্ট ঘটনার দিন যাই। সেদিন একটা বন্ধুর বাসায় দাওয়াত ছিল, তো 2010-এর ঘটনা। তো বন্ধুর বাসায় দাওয়াত মানে শেষ করবার পর বাসায় রওনা দেয়। বাসায় যখন কাছাকাছি চলে আসে, মনে করেন রাসেল ভাই আপনার ঘর বাসার 10 থেকে 20 স্টেপ সামনে আপনার বাড়ি। ওই ডিস্টেন্সে যাওয়ার পর দেখে তার বাসার সামনে মস্ত বড় একটা মসজিদ, বিশাল বড় গম্বুজ, মসজিদের উপরে বিশাল বড় গম্বুজ, এত বড় মসজিদ। তো বারবার চিন্তা করতে থাকে আমি কি ঠিক জায়গায় আসলাম? আর এরকম হওয়ার কথা না, আমি তো আমার বাড়ি চিনি, পাশে যে নারকেল গাছ আছে দুটা, একদম হুবহু এটা তোর বাড়ির জায়গায়। তো এই মসজিদ আসলো কিভাবে? ওর কাছে সব অ্যাবনরমাল লাগতে থাকে। আর এই রাসেল ভাই আপনাকে বলেছিলাম যে ছেলেটা তাবলিগ করতো, ওই এলাকাতে অনেক গারো মানুষদের ওনারা মুসলমান করেছে। ওনাদের যে রেস্তা আছে, মানে ওরা যে তাবলিগ করে অনেক আগের থেকেই যেত মসজিদ ওই জায়গায়, তো অনেক মানুষ ওরা মুসলমান হয়েছে আর কি। তো এই ছেলেটার, যে ছেলেটার কথা বলছি, সেই ছেলেটা পুরো ফুল ফ্যামিলি মুসলমান অনেক আগের থেকে। তো বাসার সামনে মসজিদ দেখে ওই ছেলেটা খুব অবাক হয়ে যায়, এত বড় গম্বুজ, আজান ভেসে আসছে রাসেল ভাই। রাত তখন 12টা বাজে। এই আজানের সাউন্ড একদম অস্পষ্ট, আজান আপনি প্রপারলি শুনবেন না, এরকম আজান। আচ্ছা, বলে আমি খুব অবাক হয়ে যে আজানের সাউন্ডটা স্পষ্ট না। তো আমি ভাবলাম যে আমি তো অত বেশি সূরা পারি না, আমি সূরা ইখলাস পড়া শুরু করি। তো সূরা ইখলাস পড়বার সাথে সাথে মসজিদ থেকে একটা মৌলভী বেরিয়ে আসে। অনেক লম্বা একজন মৌলভী, অনেক বড় দাড়ি, কোমর ছাড়িয়ে যায় এরকম লম্বা একজন দাড়িওয়ালা একটা মৌলভী এসে বলে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসো। আমি খুব অবাক হয়ে যাই। আমি বললাম চাচা, ফজরের ওয়াক্ত কিভাবে হয়? এখন তো 12টা বাজে। বলে যে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে আসো। এরপরে সে কোনো কথা বলে না, সে মসজিদের ভিতরে ঢুকে যায়। আর যাওয়ার কথা বলে যে ডান দিকে অজুখানা আছে, অজু করে নাও। তো সে অজুখানায় যায় এবং অজুখানায় বসতেই, এত সুন্দর অজুখানা, এত সুন্দর সিস্টেম, বসতেই পানি অটোমেটিক কল থেকে পড়া শুরু করে। আমি অজু করি এবং আমার কাছে মনে হচ্ছে যে, সে বলছিল যে আমার কাছে মনে হচ্ছে যে নামাজই পড়বো। এটা একদমই নর্মাল কোনো ঘটনা না, এটা পুরাটাই অবনর্মাল ঘটনা। নামাজ যেহেতু পড়বো, আল্লাহকেই ডাকবো, আল্লাহ তোমার সাথে আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সে তো নিজেও তাবলিগ করে, ছেলেটার কথা বলছি। তো সে মসজিদে ঢোকে। মসজিদে ঢোকার পর নর্মালি আমরা মসজিদে যারা যাই, মসজিদে ঢোকার পর দেখি যে অনেকে সুন্নত পড়ছে বা অনেকে বসে আছে। তো উনি ঢোকার পরে, মসজিদে ঢোকার পর দেখে যে আসলেই তো অনেকে বসে আছে, অনেকে সুন্নত পড়ছে। এত লম্বা মসজিদ, এত বড় বাড়ি তো আমাদের, ওদের বাসাটা না, এত বড় জায়গা না। তো সে বলে জায়গাতে হাইয়েস্ট 2 কাঠা 2.5 কাঠা জায়গা হবে, কিন্তু এত বড় মসজিদ, এটাতে এক প্রান্ত থেকে এক প্রান্ত দেখা যাচ্ছে না। তো সে কি করে একটা জায়গায় দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে নামাজের পরে বলে কি, এত বড় মসজিদে পুরো ভর্তি মানুষ, আমি নামাজ পড়ি। এবং সে বলে যে আমি সর্বশেষ কাতারে নামাজ পড়ি। ফরজ নামাজ শেষ করে সে বের হয় এবং সে নামাজ পড়ার সময় আল্লাহ আল্লাহ করতে করতেই নামাজ পড়ে। আমি কোথায় ঢুকলাম, নামাজ পড়তে হচ্ছে কিছু বুঝতে পারছি, বাইরে কি দুনিয়া আর আমি ভিতরে কি অবস্থায় আছি। তো সে খুব অবাক হয়ে যায়, বলে যে ওর হার্টবিট মনে হয়, ওর বলে যে আমার হার্টবিট বেড়ে অনেকটু হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে আমি মানে পড়ে যাবো, এরকম অবস্থা। তো সে নামাজ শেষ করে এবং আস্তে করে হাতে অল্প করে আস্তে আস্তে হেঁটে 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 পিছনে বেরিয়ে এক দৌড় দিয়ে বেরিয়ে যায়। মসজিদ থেকে বেরিয়ে মসজিদের দিকে তাকিয়ে দেখে এটা তার বাড়ি। নামাজ শেষ হওয়ার পর মসজিদ থেকে বেরিয়ে দেখে যেটা তার বাড়ি। তো তার বাড়ির যে নিচ তালা, মানে নিচ যে তালাটা ছিল, সেখান থেকে জাস্ট মিনিট 10 মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে 1000টা বিড়াল বেরোলো। দর করে বিড়াল বেরোচ্ছে, মানে থামানো যাচ্ছে না, এত বিড়াল বেরোচ্ছে। তো সে এক দৌড়ে সে ফ্রেন্ডের বাসায় চলে যায়, যে ফ্রেন্ডের বাসা থেকে সে এসছে। পরের দিন সকালবেলা বাসায় যায় এবং বলে যে আমি গতকালকে যখন বাসায় আসি, এরকম ভাষাটার মধ্যে আমি দেখি যেটা আমাদের বাড়ি না, আমি কোথায় আসলাম, একটা মসজিদের সামনে আসি। তো তার বাবা জিনিসটা বোঝে না, বলে যে দেখো তোমাকে আমি এই দোয়াটা দিলাম, এই দোয়াটা পড়ো এবং প্রতিদিন এটা আমল করো, আশা করি কোনো সমস্যা হবে না। আসলে এই আমল করার পর থেকে যে সমস্যা হয়েছে তা না, এরকম কোন রাসেল ভাই সমস্যা হয় নাই। কিন্তু পরবর্তীতে ওই এলাকায় লোকজনরা নিজেদের বাড়িতে যাওয়ার পরে নিজেদের ঘরকে মসজিদের মতো দেখেছে। আচ্ছা, এলাকার লোকজন। এবং এটা মানে এখনো কি চলছে এরকম ঘটনা? এখনো চলছে, মানে কি রাসেল ভাই, তখন পর্যন্ত চলছিল। তো হঠাৎ করে তারা ডিসিশন এলাকার লোকজন মিলে যে একজন হুজুর নিয়ে এসে সমস্যাটা কি বের সমাধান করবেন। আমি যে টিনের চালের কথাটা বলছিলাম রাসেল ভাই,
সেই টিনের চালের জায়গাটা আগে একটা ঘর ছিল, ইটের ঘর ছিল, সেটা রিমুভ করে এখানে একটা টিনের ঘর করা হয়েছে। এইটার সলিউশন দিয়েছে ইন্ডিয়া থেকে আগত একজন বুজুর্গ মানুষ, যে এসে বলেছে যে এই জায়গায় কিছু জিন আছে যারা নামাজ পড়তে চায়, কিন্তু এই মসজিদটায় জিনেরাই আগে নামাজ পড়তো। এই না মসজিদটা যখন ভাঙা হয় তখন আর রেনোভেট করা হয় না। কিছু আনসলভ মিস্ট্রি আছে ওই জায়গাটাতে। রাসেল ভাইটা এখনো পর্যন্ত আননোন, এবং ওই আননোন ঘটনাটা স্বাক্ষর আর জানতে পারে নাই। কিন্তু আমি ওকে বলেছি যে তুমি দেখো, জানার চেষ্টা করো আগে কি হয়েছিল, যে এইখানে কেন আগের এই বিল্ডিংটা ভাঙা ছিল, রেনোভেশনটা কেন হয় নাই। তো সেই হুজুর বলেছে যে এইখানে একটা মসজিদ করে দিতে, এবং মসজিদটা করবার পর সে করে দিয়ে চলে যায়। এরপর থেকে এই প্রবলেম গুলো আর ফেস করে না, কিন্তু এই মসজিদটা এখনো পর্যন্ত মানে ওই অবস্থায় বিদ্যমান। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাসেল ভাই। আমার দ্বিতীয় যে ঘটনাটি আছে সেটি খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আমরা আমাকে পাঠিয়েছে হচ্ছে মৌলভীবাজার থেকে শাহান নামে ভাই। আমি আগেও তার ঘটনা একবার শেয়ার করেছিলাম, তো তিনি বলেছিলেন যে তিনি ঘটনা দেবেন, এবং এইবার তিনি দিয়েছেন তার নানার বাড়ির এক ঘটনা। আচ্ছা, তার নানার বাড়িতে তার মামার সাথে ঘটনা। তো আমাকে যখন যেভাবে তিনি বললেন আর কি, যে তার মামার বাড়ি, নানার বাড়ি আর কি মৌলভীবাজারেই আর কি। তো সেখানে ঘটনা শুরুর আগে আমি একটি ছোট করে স্টার্টিংটা দিতে যাচ্ছি এভাবে, যে ওইখানে একটা মেয়ে 2015-তে সুইসাইড করে। আচ্ছা। তো মেয়েটা যে সুইসাইড করে একটা পেয়ারা গাছের সাথে ঝুলে সুইসাইড করে। তো সেদিন ভোরবেলা তার মা যখন ওয়াশরুমের জন্য যাচ্ছিল, তখন ওই ঘর থেকে বের হয়ে গাছের মধ্যে নিজের মেয়েকে এভাবে ঝুলন্ত অবস্থায় থাকে, নিজের চোখে দেখেন সেটা। তো হঠাৎ এরকম করে মেয়ে সুইসাইড করবে, দৌড়ে গিয়ে ঝাপটে, তখন এত কিছু মনে ছিল না, জোরে যে ঝাপটে ধরে মেয়েটাকে ধরে কান্নাকাটি শুরু করে। তো মার এরকম প্রলাপ এবং চিৎকারে তার বাবাও ঘুম থেকে উঠে দৌড়ে কাছে আসে, এবং বাবাও ভেঙে পড়ে এবং চিৎকার করে কান্না করতে থাকে মেয়ের ডেড বডি ধরে। কিন্তু তখন তারা নামাতে পারছিল না, ডেড বডিটা গাছ থেকে নামাতে পারছিল না। তো লোকজন তাদের চিৎকারে এবং কান্নাকাটি শুনে চলে আসে কাছে, এবং পুরো বাড়ি জমে যায়। আশেপাশের অনেক মানুষ ওই জায়গায় জমে যায় যে ডেড বডিটা কি, ডেড বডিটা দেখার জন্য। রাসেল ভাই 8টার দিকে পুলিশ আসে। পুলিশ এসে ডেড বডি নেয় এবং পোস্টমর্টেম করে। পোস্টমর্টেম করার পরে পুলিশ বলে যে কেস ফাইল করতে, এবং কেসটি তারা ফাইল করে, কিন্তু কোনো প্রুফ তারা খুঁজে পায়নি, দিতেও পারে না, এবং কেস ফাইলটি পরে কেসটা পরে 1 বছর পর বন্ধ করে দিতে হয়। আমি আপনাকে একটু আগের কথাই বলে ফেললাম। তো বাই দিস টাইম তাদের বাসায় প্রথম 2-3 দিন কোনো প্রবলেম হয়নি। মেয়েটার বাসার কথা বলছিলাম। তো মেয়েটার মা তো এমনিতেই পাগল, প্রায় কিছুক্ষণ পরপর খালি মেয়ের কথা মনে পড়ে। আর মেয়েটার কোনো ভাই বোন ছিল না, তো একটা মাত্রই মেয়ে ছিল, ওই পরিবারে একটাই মাত্র মেয়ে। তো হঠাৎ কোনো কারণে কোনো কথা না জানিয়ে না বুঝে, মানে এমন হতে পারে সুইসাইড করার কিছু রিজন থাকতে পারে না, আশেপাশের প্রাসঙ্গিক কিছু রিজন, যেমন পছন্দের কেউ থাকতে পারে, অথবা বিয়ে দিয়ে দিচ্ছে, বা বিয়ে হয়ে গেছে, অথবা ঝগড়া লেগেছে বাসায় কারোর সাথে, এরকম কোনো রিজনই ছিল না সুইসাইড করবার জন্য। এবং এটা নিয়ে পুলিশ কোনো তদন্ত করে কোনো কিছু বের করতে পারে নাই। তো চতুর্থ দিন যেটা বলছিলাম, 2 থেকে 3 দিন, মানে 2-3 দিনের পরে যখন মানে মিলাদ হয় বাসাতে, মিলাদের পরে আত্মীয় স্বজনরা কিছু আছে কিছু চলে যায়। চতুর্থ দিনের দিন রাতের বেলা, তো 8টা-9টার দিকে ওই মেয়েটার মা জানালা দিয়ে মেয়েটাকে উঠোনে হাঁটতে দেখে। আচ্ছা। তো আমি রাসেল ভাই মেয়েটার নাম জানি না, আমাকে বলে নাই নামটা। তো দৌড়ে যে দরজা খুলে চিৎকার দিয়ে, তার মেয়েটার নাম নিয়ে চিৎকার দিয়ে দৌড়ে যে উঠোনে লেগে যাচ্ছিল, তখন ঘরের লোকজন সময় মানে ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আটকিয়েছে, যেও না তুমি, আসলে আমাদের মেয়ে মারা গেছে, ভালো করে বোঝানোর চেষ্টা করেছে। তো কোনোভাবে ঘরে আটকে রেখেছে, কিন্তু কতক্ষণ আটকে রাখবে, সে বারবার কান্না করেছে। পরে একটা সময় কান্না করতে করতে ঘুমিয়ে যায়। আচ্ছা। এই ঘটনাটা রাসেল ভাই ঘটতে থাকে আরো 2-3 দিন। প্রায় সময় মেয়েটার মা রাত্রবেলা এই জানালা দিয়ে দেখতো যে জায়গায় মেয়েটাকে গোসল করানো হয়েছে সেই জায়গায় বসে মেয়েটা খাচ্ছে, অথবা আশেপাশে ঘুরছে। বারবারই এরকম ভাবে আনতে যায়, ঘরে নিয়ে আসবো, কিন্তু তার হাজবেন্ড তাকে আটকে রাখে। তো এইটা রাসেল ভাই ঘর থেকে পাড়া মহল্লায় চলে যায়। লোকজন সবাই জানতে থাকে যে এই বাসায় এরকম হচ্ছে। মাটা বারবার নাকি বিলাপ পারতে পারতে মেয়েটার দিকে চলে যাচ্ছে, মেয়েটাকে নাকি উঠোনে দেখা যায়। সর্বপ্রথম এলাকার একটা লোক দেখে একটা গাছের মধ্যে একটা লাশ ঝুলছে, কাছে যাওয়ার পর দেখে লাশটা ভ্যানিশ হয়ে যায়।
এরকম এলাকার লোকজন একজন থেকে শুরু করে বাড়তে থাকে। কেউ সন্ধ্যার পরে গেলে যখন ব্যাক করে ঘরের থেকে ঘরের ব্যাক করার দিকে আসে, ঘরে ব্যাক করে ওই সময় কোনো না কোনো গাছে, এলাকার কোনো না কোনো গাছে কেউ না কেউ এরকম লাশ দেখতে পায়। দূর থেকে ঝুলন্ত লাশ দেখা যাচ্ছে, কাছে যাওয়ার পর লাশটা থাকে না। তখন সবাই এলাকার লোকজন ওই দেখা যায় যে দল বেঁধে বেঁধে বাজার যায়, আবার দল বেঁধে বেঁধে বাজার থেকে আসে। তারপরও রাসেল ভাই মানে বাড়ির এমন কোন জায়গা মিস নাই যেখানে লোকজন ওই লাশটা দেখে নেয় ঝুলন্ত অবস্থা। ওইটা ওই এলাকায় খুবই ফেমাস, অনেকেই দেখেছে, স্টিল নাও দেখে। কিন্তু কথা হচ্ছে আগে যেরকম মানে প্রতিনিয়ত দেখতো, এখন ওরকম দেখে না। তো বছরে 1-2 বার কেউ না কেউ দেখে রাসেল ভাই। আচ্ছা, তো এইটার সাথে আমি এখন যে কানেকশনের কথা বলছিলাম, যে মামার কথা, নানার বাড়িতে যে মামা, শাহান সাহেবের মামার কথা বলবো। তার মামার রাসেল ভাই একটু খারাপ অভ্যাস ছিল। অভ্যাসটা খারাপ বলতে কি, উনি তাস খেলতেন। আচ্ছা, মানে অলমোস্ট জুয়াই খেলতেন বাজারে যায়। তো প্রতিদিনই বাজারে যেতেন। তো রাসেল ভাই এই ধরনের মানুষগুলো একটু ডিফারেন্ট হয় না, মানে একটু সাহসী হয় বা একটু মানে একটু অ্যারোগেন্ট হয়, একটু ঝগড়াটে টাইপের হয় আর কি। তো তার মামা আর কি মানে বদমেজাজি এক্স্যাক্টলি। আসেও রাত করে, মানে ওই এলাকায় আসেও রাত করে। আর ওনারা মানে উনি এমন ভাবে ফ্রেন্ডদের মধ্যে পরিচিত যে রাতে 1-2টা হাঁটলে তার কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো সেদিন রাসেল ভাই তার মামা, এটা হচ্ছে 2015 দিকেই, ওই যে বলেছিলাম 1 বছরের কেসটা নড়ছে, ওই 1 বছরের মাঝখানের দিকের ঘটনা। এটা কিন্তু ওই নানার বাড়ির পাশের ঘটনা। তো আশেপাশে কিন্তু একটু পাহাড়ি এলাকা, একটু গাছগাছালি বেশি এবং পাহাড়ি এলাকা, উঁচু নিচু এলাকা। তো তিনি, তার মামা আর কি ঘর থেকে বেরিয়ে গেছে, মাঝ রাস্তায় পকেটে হাত দিয়ে দেখে আরে ইয়া তো আনে নাই, টর্চ আনে নাই। এখন পকেটের মধ্যে রাসেল ভাই ছোট্ট একটা লাইটার ছিল। তো সেই লাইটারের নিচে একটা লাইট ছিল, যে সাদা লাইট গুলো এখন লাইটারে যে পাওয়া যায়, সেই লাইট গুলা সে মানে দেখে সে চিন্তা করলো যে না এইটা দিয়ে হয়ে যাবে, রাস্তা তো চিনে, এতদিন ধরে আছে এখানে, কোনো সমস্যা নাই, চলে যাবে একটা, ওটা কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে। তো রাতের বেলা সে রাসেল ভাই তাস খেলে ফ্রেন্ডের সাথে। তো রাত 1-1.5টা বেজে যায় আর কি। তো একটা সময় বলে না বাসায় বাচ্চা কাচ্চা আছে, তারপর ওয়াইফও প্রেগনেন্ট। তো যেহেতু ওয়াইফ প্রেগনেন্ট, তার বলে যে না আমাকে যেতে হবে। অনেক জোরাজুরি করার পরে সে ওখান থেকে বলে যে না এখন বেরিয়ে যাবো। তো সে বেরিয়ে যায়, একাই বেরিয়ে যায়। নর্মালি অনেক সময় ফ্রেন্ডরা থাকে, কেউ একা, কখনো একা থাকতো। কিন্তু আসলে উনি কখনো প্রত্যক্ষ করবে এরকম কিছু সেটা সে কখনো চিন্তা করে নাই। তো বাজার থেকে ঘরের উদ্দেশ্যে গেল, মানে রাস্তার মাঝখানে ওনাদের বাজার থেকে ওনাদের ঘর যেতে 3-4টা কবরস্থান পড়ে আছে। একটা কবরস্থান ওনাদের ঘরের ঠিক বরাবর, কিন্তু আরেকটা কবরস্থান তাদের পারবেরিক। তো প্রথম মানে যেতে যে প্রথম কবরস্থানটা পার হওয়ার সময় রাসেল ভাই প্রায় অনেকগুলা শিয়ালের ডাক শুনতে পায়, এবং শিয়ালের ডাকগুলা দূর থেকে না, মনে হচ্ছে যে কাছ থেকে ডাকছে শিয়ালগুলা। কিন্তু এত ঝাঁকে ঝাঁকে শিয়াল, কিন্তু উনি দেখতে পাচ্ছিল না। শিয়াল ওখানে ওই এলাকাতে এমনিতেই অহরহ দেখা যায়, এখনো দেখা যায়, অহরহ দেখা যায়। তো এতগুলা শিয়াল একসাথে ডাকছে, তার কাছে একটু অবাক লাগে। তো উনি মনে করেন নর্মালি তো ওই প্রথম কবরস্থানটা ক্রস করে দ্বিতীয় কবরস্থানের দিকে যায়। তো দ্বিতীয় কবরস্থানের দিকে যাবার পর আপনার কবরস্থানটা ক্রস করবে এমন সময় সে শুনতে থাকে আশেপাশ থেকে ভেসে আসে অনেক কান্নার শব্দ। তো উনারা তো গ্রামের মানুষ, মানে ওরা অ্যাজিউম করতে পারে যে কতজন কান্না করছে। আচ্ছা, উনি ওনার ভাষ্য মতো যে 400-500 মানুষ কান্না করছে একসাথে, এবং কান্নাটা এতটাই কাছে, এতটাই কানের পাশে, মনে হচ্ছে যে একদম কাছেই হচ্ছে কান্নাগুলা। ওই কান্নার মাঝে কিছু হাসির শব্দ, খুব বিশ্রী হাসির শব্দ। তো সে ওই রাস্তাটাও ক্রস করে। তো তার কাছে খুব অবাক লাগতে থাকে, আমি কিছু ফেস করবো কিনা। তো তৃতীয় কবরস্থানের রাসেল ভাই, ওই কবরস্থানটা তাদের পারিবারিক গোরস্থান, যে শাহান সাহেবের কথা বললাম, ওনার নানাদের কবরস্থান। সেই কবরস্থানের গেটের চাবিও তার কাছে আছে। তো তৃতীয় কবরস্থান ক্রস করবার পর তিনি যখন ঘরের তাদের বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিবে, এমন সময় তিনি দেখলেন, তিনি যদি যেই রাস্তা দিয়ে ঢুকবে তার ঘরের দিকে, এই রাস্তার মাথার মধ্যে সে স্টিফ হয়ে যায়, মাটির সাথে তার শরীর লেগে যায়। সে বলছে যে আমার সব শক্তি মনে হলো যে একটা জায়গায় স্টিফ হয়ে গেছে, আর আমার আত্মাটা বেরিয়ে গেছে শরীর থেকে। মানে নড়াচড়া করতে পারছে না, যে আমি আমার আঙ্গুল নাড়াতে পারছি না, কিছু না, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমি স্মেল নিতে পারছি, আমি আমার ঠোঁটটা পর্যন্ত নাড়াতে পারছি না। তার মানে সে জীবিত, এটা উনি বুঝতে পারছেন, সবকিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র শরীর চলছে না।
খুবই অদ্ভুত, মানে পাথর হয়ে গেছেন আর কি। ঠিক 5 মিনিটের মধ্যে তাদের বাড়ি থেকে একটা লাশের খাটিয়া সহিত অনেকগুলা মানুষ আসতে থাকে। লাশের খাটিয়া সহিত অনেকগুলা মানুষ আসতে থাকে এবং মানুষগুলা মানে আসা যে শুরু করেছে, তাকে যখন ক্রস করে যাচ্ছে ওই মুহূর্তে সবার মুখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে ক্রস করে। এটা একদম স্পষ্ট শুনতে পেল এবং শুনতে পাচ্ছে যে সবার মানে গ্রান পাচ্ছে, অনেক সুগন্ধি মানে গন্ধ পাচ্ছে এবং সবাই যে তার পাশ কেটে যাচ্ছে, মনে হচ্ছে তার উপর দিয়ে কেউ চলে যাচ্ছে, কেউ স্পর্শ করছে না, তাকে ভেদ করে চলে যাচ্ছে সব মানুষ যে যাচ্ছে। আসলে রাসেল ভাই ওই মুহূর্তে সে বলছে যে আমি এত সাহসী একজন মানুষ, আমি নিজের কাছে নিজে লজ্জায় পড়ে গেছি, আমি নিজে নড়তে পারছি না, কি হচ্ছে আমার সাথে। এবং মানুষ যে যাচ্ছে থামছে না, কন্টিনিউয়াস। একটা গ্যাপ যাওয়ার পরে আরেকটা লাশ বাড়ি থেকে বের হওয়ার সময় ওইটার সাথেও মানুষ কন্টিনিউয়াসলি যাচ্ছে। বললো যে আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমি মুভ করতে পারছি না। তো সব লাশ নিয়ে তাদের কবরস্থানের ভেতর ঢুকছে। তো তার কথা হলো, কবরস্থানে যদি কেউ লাশ দাফন করতে যায় তাহলে কবরস্থানে লাইট জ্বালানো থাকবে 1 নম্বর, আর 2 নম্বর কথা হচ্ছে কবর খোলা থাকবে। আর আমার বাড়ি, সে মনের মধ্যে মানে হার্টবিটটা তার বেড়ে যায় যে বাড়ি থেকে কেউ মারা গেল নাকি, আমাকে কেউ একবার জানালো না, আমি তো আমার সাথে তো মোবাইল ফোন আছে। তো 2টা লাশ বেরিয়ে যাওয়ার পরে সর্বশেষ মানুষ যাওয়ার পর তার বডিটা একটা ধাক্কা দিয়ে নর্মাল হয়ে গেল। একটা ধাক্কা দিয়ে নর্মাল হয়ে যাওয়ার পর সে বাড়ির দিকে রওনা। এখন যেটা হচ্ছে সেটা নর্মাল না, আর এটা এগুলি নর্মাল না। তো ঘরের দিকে দৌড়ে যেই একটা ইটের সাথে বাড়ি খেয়ে সে পড়ে যায়। পড়ে যে সে তার ঘর বরাবর পাশে একটা গাছ আছে, এই গাছের মধ্যে সেই মেয়েটাকে ঝুলন্ত অবস্থা দেখতে পায়, যে মেয়েটাকে এলাকার লোকজন এতদিন এলাকার লোকজন সেও জানতো, অনেকে দেখতে পাচ্ছে। সে দেখে ওই জায়গায় পড়ে যায়। তো তার ওয়াইফের কাছের ঘটনা, তার ওয়াইফ আপনার টিউবওয়েল থেকে উজু করতে, টিউবওয়েলের দিকে যাবে উজু করতে, ফজরের আজান। মানে এর পরের ঘটনাটুকু তার ওয়াইফের কাছ থেকে শোনা। তাহলে রাসেল ভাই 1:30টার পর থেকে এই ফজর পর্যন্ত তাকে ওই জায়গায় স্টিফ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো তার ওয়াইফ যখন টিউবওয়েলের দিকে যাবে, তো আমি আগেই বলেছি তার ওয়াইফ প্রেগনেন্ট ছিলেন। তো তার ওয়াইফের কষ্ট হচ্ছিল, দরজা খুলে দেখে তার হাজবেন্ড পড়ে আছে এবং আশেপাশে মানুষদেরকে সাহায্যে তাকে ঘরে নিয়ে নর্মাল করার পরে সকালে যখন ঘুম ভাঙে, ঘুম থেকে ওঠার পর তিনি বললেন যে তার সাথে এই ঘটেছে এবং সে খুব অবাক এবং সে ওয়ান কাইন্ড অফ হাসির পাত্র হয়ে গেছিল সবার কাছে, যে তুইও শেষ পর্যন্ত দেখলি এরকম টাইপের। কিন্তু ওনার ভিতরের অবস্থা তো খালি উনিই জানেন যে 2টা লাশ বেরোতে দেখেছে এবং সেই মেয়েটা পাথর হয়ে যাওয়াটা, এবং ওই জায়গা পর্যন্ত নড়তে পারছে না। এবং এলাকার লোকজন জানে তো 1:30-2টা কোনো সমস্যা নেই ওর জন্য, কিন্তু ওই জায়গায় সে রেগুলার ব্যাপার আর কি লাইফে। মানে ওর এই কথাটা শুনে সবাই একটু মানে মুচকে হাসি দেওয়ার মতো অবস্থা। ঠিক 1 মাস পর রাসেল ভাই যেটা উনি কানেক্ট করেছে, যে 1 মাস পর ওনার ওয়াইফের যখন ডেলিভারি হয়, ওখানে যে হসপিটাল ছিল, ওই যে আমরা সবুজ ছাতা হসপিটাল ছিল, সেখানে তার ওয়াইফের ডেলিভারিটা মিস হয়ে যায়। মানে মিস হয়ে যায় কি, একটা ভুলের কারণে ওয়াইফও মারা যায়, তার বাচ্চাটাও মারা যায়। তখন সে জিনিসটা কানেক্ট করার চেষ্টা করে যে ওই যে 2টা লাশ বের হয়, একটা তার ওয়াইফের লাশ, একটা তার বাচ্চার লাশ। তো এখন রাসেল ভাই ওইটার সাথে সে কানেক্ট করার চেষ্টা করলো। পরে পরবর্তীতে রাসেল ভাই মানে সেটাই সে হয়তো এই খাটিয়া এভাবেই বেরোতে দেখেছে আর কি তার বাড়ি থেকে, 1 মাস আগেই দেখে ফেলেছে আর কি। তো তার মানে এটা আমার কাছে হৃদয় বিদারক লেগেছে, খুবই শেয়ার করি। আর উনি এখনো পর্যন্ত আছে এবং ফেসবুক হয়তো আমি এখানে ওপেনলি বলে দিই শাহান ভাইকে যে যদি সে পারে তাহলে ফেসবুকে একটা কমেন্ট করে দিতে। যেখানে আপনাদের সবার ছবি টবি আছে উনি আমার শুনছেন, অবশ্যই শুনছেন। থ্যাংক ইউ শাহান ভাই, থ্যাংক ইউ অনেক। এবং আলিফ চমৎকার ঘটনাটার জন্য আমরা ওয়েট করছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। কিছু উপদেশ আছে আপনাদের জন্য, আমরা ঘটনা শুরুতে একটু উপদেশ শুনবো, তারপরে কি যেন উপদেশ লাইভে আমরা দিতে চাচ্ছি। আমি আপনার শরীর খারাপের কথা শুনেছি, কিন্তু ঘটনা শোনার পর আপনি অনেক চাঙ্গা হয়ে গেছেন। হ্যাঁ সেটাই। তো আমার মানে লাইভে একটা উপদেশ দিতে চাই। লাইভে উপদেশটা হচ্ছে যে লিসেনার্স আজকে আসলে আপনারা আমাদের ঘটনা শুনবেন, সবার ঘটনা শুনবেন ইনশাল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে ঢাকা থেকে খুলনা নিয়ে যাব। তো সবার একটা উপদেশ আছে যে ঘাবড়াবেন না, আর যদি পেছনের দিকে তাকান তাহলে আরো বেশি ঘাবড়াবেন না, যদি হাড়ের কটমট সাউন্ড পান তাহলে আরো ঘাবড়াবেন না। এইটাই একটা উপদেশ আমি সবাইকে দিব।
And I would like to say one more thing, which is আজকে মানে যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আসলে শিউরে ওঠার মতন, এবং আপনারা অবশ্যই একটু আগে শুনে যেটা হচ্ছে যে ঘটনাটা আলিফ বলছে যে খুলনা নিয়ে যাবে। খুলনার ঘটনা সবসময় একটু অন্যরকম হয়। আপনাদের মনে আছে যে ভূতাশ্রমের একদম শুরুর দিকে বৌদ্ধের প্রথম যে এপিসোডটা ছিল সেটাও ছিল খুলনা নিয়েই। আমাদের অসংখ্য মারাত্মক সব ঘটনা আমরা পেয়েছি খুলনা থেকে। সো সেই খুলনাতে আমরা আবার যাব এবং সেই খুলনার ঘটনায় আমরা শুনবো। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে তার প্রথম ঘটনা শুনতে। জি রাসেল ভাই, তো প্রথমে আমি যার ঘটনা বলবো ওনার নাম হামিদ। আসলে আমি রিসেন্টলি বাংলাদেশের বাইরে যাওয়ার পথে ওনার সাথে দেখা, তারপর ওনাকে আমি আমার চেম্বারে নিয়ে এসে ওনার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। তো উনি ঢাকার বাইরে সাধারণত গাড়ি রেন্টেকার নিতেন। ওনার দোকান ছিল হচ্ছে মিরপুরে। তো মিরপুরে একটা জায়গায় তার নিজের দোকান ছিল। তো দেখা যেত যে গাড়ির মালিক অন্য, কিন্তু তিনি গাড়িটা তার কাছে রাখতেন আর কি। তো মোস্ট অফ দ্য টাইম রাসেল ভাই তাকে গাড়িটা নিয়ে যেতে হতো হচ্ছে ঢাকার বাইরে বৃহস্পতিবার সময়। তাকে বেশিরভাগ মানে ট্রিপগুলো পাওয়া যেত বৃহস্পতিবারে পেত, কারণ পরের দিন শুক্রবার থাকার কারণে অনেকে বৃহস্পতিবারে গাড়ি নিয়ে যেত ঢাকার বাইরে। তো এমন একদিন আপনার এটা বলছে যে 1995 সালে, কিন্তু ওনার বলতেছে যে আমার ডেটটা মানে মনে নাই, কিন্তু ওই সময় মনে হয়েছিল যে ঢাকার চারিপাশে কিছু কিছু এলাকায় পানিতে তলিয়ে গেছিল। তো ওই সময় বৃষ্টি খুব বেশি হয়েছিল। তো বর্ষার পর মানে বর্ষাকালীন অবস্থাতেই ঘটনাটা ঘটে আর কি। তো উনি বললো যে আমার কাছে একটা লোক আসলো, লোক এসে বললো যে উনি বৃহস্পতিবারে যাবে, কিন্তু এর আগেই এক ফরেনার, গুলশানের এক ফরেনার তাকে হায়ার করে ফেলেছিল কক্সবাজার নিয়ে যাবে। কিন্তু বললো যে আমি এই লোকটাকে দেখে এতটাই বিমোহিত হয়ে যায়, এতটাই পছন্দ করি, এত সাদা দাড়ি, লম্বা সিল্কি দাড়ি, আমার এত ভালো লাগে, এত বুজুর্গ মানুষ। আমাকে বলছে যে সে বৃহস্পতিবারে ঢাকা থেকে খুলনার দিকে যাবে এবং তারা 7 জন যাবে টোটাল। তো তার সে আর মানে কেন জানি সে আর না করে নাই যে আমি যাব। ঠিক আছে, বৃহস্পতিবার রাত 11টার দিকে। তো তাকে যথারীতি সেই ভদ্রলোক তাকে একটা স্লিপে দিল যে তাকে বড় মগবাজার থেকে, ওয়্যারলেসের পাশ থেকে একটা মসজিদ আছে, নামটা আমি বলছি না, সেখান থেকে তাকে পিক করতে হবে তাদেরকে। তো তিনি যথারীতি ওই সময় এত কন্ট্যাক্ট করার অবস্থা ছিল না, তো তারা সে ওইখানে মসজিদের পাশে যে গাড়ি 11টার দিকেই রেখে দেয়। তো আধা ঘন্টা পরে এক ভদ্রলোক আসে, সেই যে ওনাকে হায়ার করেছিল। সে বললো যে ঠিক আছে আপনি চলে আসছেন, আপনি একটু অজু করে নেন আর খাওয়া দাওয়া করে নেন। তো উনি বলে যে এত ভদ্র করে বললো অজু করে। তো ওনাকে আমি বলি যে আমি তো ঈশার নামাজ পড়ে আসছি, তো আমি অজু করাই আছে, তো আমি খাওয়া দাওয়া করে আসছি, তো আপনারা আসেন, কোনো সমস্যা নেই। বলেন আমাদের সময় লাগবে, আমাদের অনেকক্ষণ যেতে লাগবে, আপনি একটু খাওয়া দাওয়া দরকার হলে করে নেন। আচ্ছা। তো তিনি বললেন যে খাওয়া দাওয়া তো করে আসছি, তো কোনো সমস্যাই না, আপনারা আসেন, কোনো সমস্যা নেই। তো তিনি গাড়ির মধ্যে বসে ওয়েট করতে থাকে। তো 12টার মধ্যে সবাই চলে আসে। তিনি দেখলেন যে যেই লোকটা ছিল তার সাথে আরো 6 জন, এর মধ্যে 2 জন বোরকাওয়ালা মানুষ আর 4 জন ওনার মতোই দেখতে, কিন্তু বয়স্ক, সাদা দাড়ি, সবার ড্রেস মোটামুটি সাদাই, এরকম মোটামুটি পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরা। তো তারা সবাই উঠলো এবং সবাই কিন্তু বয়স্ক ভাই, সবাই বুজুর্গ, সবাই যে একদম ইয়াং বা কেউ এরকম না, সবাই বয়স্ক এবং সবারই চামড়া ঝুলে গেছে এরকম বয়স্ক। তো তারা রওনা দেয়। তো তিনি বলেন যে গাড়ি ছাড়ার পর থেকেই, মানে ঢাকা ক্রস করার পর থেকে আমি পেছন থেকে তেলাওয়াত শুনতে থাকি কোরআন শরীফের, আর পাশে যিনি আছেন তিনিও কোরআন শরীফের তেলাওয়াত করছে। তো আমার কাছে খুব ভালো লাগতে থাকে, কারণ তিনিও নামাজি খুব মানুষ ছিলেন যে গাড়ি চালাচ্ছে, তখন ইয়াং ছিল, সে কোনো নামাজ মিস দিত না এবং একটা সময় হাফেজ ছিল, পরে হাফেজি সে আর কন্টিনিউ করে নাই। তো তার প্রায় 18 পারা পর্যন্ত মুখস্থ ছিল। তো আমার কাছে মনে হয় যে আসলে ভাই এইভাবেই যে ওই জন্যই তাকে সিলেক্ট করা হয় না, হইলো কিনা। তো যাই হোক, সামনে যাই, আগাতে থাকি। তো ঢাকা ক্রস করার পরে কিছু দূর আগানোর পর মানিকগঞ্জের দিকেই হবে, একটা বয়স্ক লোক বললো যে আমাদের থেকে একজন গাড়ি থেকে নেমে যাবে, আপনি একটু গাড়িটা থামান। তো বলে যে আপনারা একটু তাড়াতাড়ি নামার ব্যবস্থা করেন, কারণ এই এখন অবস্থা, উনি বললে যে এখন যে অবস্থা, আশেপাশে গাছ টাছ ফেলে মাঝে মধ্যে ডাকাতি হয়, আপনারা as soon as possible গাড়িটা থেকে তাড়াতাড়ি নামবেন। আচ্ছা। তো ওনাদের সাথে অনেক মানে জিনিসপত্র ছিল, ওগুলি নামাতে একটু সময় লাগছিল, তো উনি একটু তাড়াতাড়ি করতে বলে। উনি জাস্ট হাত দিয়ে একটা ইশারা করে যে আপনি একটু চুপ থাকেন। আচ্ছা। মানে কোনো কথা বললো না, কোনো রাগারাগি করলো, জাস্ট হাত দিয়ে একটা ইশারা করলো। যে লোকটা ওনার পাশে বসেছিল, তো ওই লোকটা নেমে যায়,
ওনারা আরিচার দিকে যায়। এখন তো আরিচা ঘাট আগে যে রাস্তায় এখন আমরা বাইরে যাই টার্ন নেই পাটুরিয়ার দিকে, তখন পাটুরিয়া ছিল না, তখন আরিচা ঘাট ছিল। তো তিনি সোজা আগে ওই রাস্তাটা সোজা, এটা অনেকে চেনে, তো সোজা যে ফেরির জন্য ওয়েট করতে চান। আমি জাস্ট একটা কথা বলে রাখি, রাসেল ভাই উনি যেহেতু রেগুলার ঢাকার বাইরে এইসব ট্রিপ নিতেন, তো তার কিছু কিছু পয়েন্ট মুখস্থ ওইসব জায়গায় একটু ট্রাফিক বেশি থাকে। তো সে দেখলো যে উনি বললো যে আমি গাড়ি চালাচ্ছি আর এত সুইফট আমার গাড়ি যাচ্ছে, আশেপাশে কোনো ঝামেলা দেখতেছি না, কোনো জ্যাম দেখতেছি না, কিছু দেখতেছি না, ফেরি আমার জন্য জায়গা মতো দাঁড়ানো, আমি ফেরিতে উঠলাম আর 2-3টা গাড়ি ফেরিতে উঠলো, খুব আরাম করে যাচ্ছি। আর আতরের গন্ধ আসছে রাসেল ভাই, আচ্ছা মিক্সড আতরের গন্ধ, একটা থেকে একটা মিক্সড আতরের গন্ধ। আর পাশে যে তিনি চোখ বন্ধ করে মাথা নিচু করে তসবিহ করছিলেন। তো আরিচা ফেরিঘাট প্রায় আধা ঘন্টার পরে ক্রস করার পরে, আধা ঘন্টারও বেশি সময়, তখন তো আরো বড় ছিল, এখন তো কম সময় লাগে, তখন বড় ছিল। তো রাস্তা ফেরি ক্রস করার পরে তিনি আগাচ্ছিলেন, আগাতে হঠাৎ করে তার চোখ রাসেল ভাই গাড়ির পিছনের দিকে পড়ে। তো পিছনে যে হেডলাইট মেরেছিল যে গাড়ি, তার হেডলাইটের কারণে তাকে তাকাতে হয়, কিন্তু এতক্ষণ যিনি দেখছিলেন যে পেছনে 6 জন লোকই আসছিল, 5 জন লোক আছে। হঠাৎ করে তিনি দেখে যে কেউ নাই গাড়িতে। আচ্ছা, তিনি খুব অবাক হয়ে যায় যে আমি কি গাড়ি চালাচ্ছি নাকি চালাচ্ছি না, কার গাড়ি চালাচ্ছি, আমি কোথায় আছি। হঠাৎ করে তার মনে হয় যে এইটা আমি কি করছি, এখন অবস্থা এরকম যে রাসেল ভাই উনি কোনো পথেই হাঁটতে পারবেন না। ফার্স্ট অফ অল উনি গাড়ি থামাতে পারবেন না, এই রাস্তা দিয়ে যাচ্ছে সেটা সম্ভব না গাড়ি থামানো। সেকেন্ড অফ অল এটা নিজের গাড়ি না, এটা তার মালিকের গাড়ি। এখন এখানে যদি গাড়ি থামায় তো সামনে কেউ অবস্ট্যাকল ক্রিয়েট করে তার গাড়িটা নিয়ে যেতে পারে অথবা তাকে মেরে ফেলতে পারে, এই জন্য সে গাড়ি থামাতে চাচ্ছিল না। তো পাশের যে লোকটা বললো যে আপনি আমার কথা শোনেন, আপনি ঘাবড়াবেন না, আপনি পিছে তাকাবেন না, আপনি পেছনে তাকাবেন না, কোনো শব্দ হলে ভয় পাবেন না, আর হাড় ভাঙা শব্দ হলে আরো ঘাবড়াবেন না। আচ্ছা, আপনাকে আমি একটু ওয়ার্নিং দিয়ে দিই, আপনি যারা সালাম দিবে সালামের উত্তর নেবেন। এই কথাটা শোনার পর উনি মোটামুটি বুঝে গেল যে আমি আর যাই করছি না, এখানে আমার সাধারণ কোনো লাইফ, সাধারণ ভাবে আমি যাচ্ছি না, আমার এটা খুব অ্যাবনর্মাল কিছু একটা আমার সাথে হচ্ছে। এখন উনি যেটা জানতে চায় যে সিগারেট উনি সিগারেট খেত আর কি, তো সিগারেট পান করার জন্য সিগারেট বের করছে, যে সিগারেট খেলে হয়তো বা জিন ভূতেরা দৌড়ে পালায়, কিন্তু আসলে ওখানে কোনো ইফেক্টই হচ্ছিল না। সেই পাশের লোকটা বসে বসে তসবিহ পড়ছে তাকে এই কথাগুলা বলার পর। আর একটা জিনিস বললো যে সামনে আমরা সবাই আসুক, সামনে আমরা আরো কিছু কথা আপনাকে বলবো, কিন্তু আগে একটা কথা শুনে রাখেন যে আপনি কিছুক্ষণ পর একটা মসজিদে নামাজ পড়বেন এবং সেখানে ইমামতি করবেন, আপনাকে ইমামতি করতে হবে, আমরা সবাই মিলে সেখানে নামাজ পড়বো, কিছুক্ষণ পর ফজরের ওয়াক্ত হয়ে যাবে, আপনি নামাজ পড়াবেন। তো আপনি এটার জন্য প্রিপারেশন নেন। প্রিপারেশন কি নিব, আমাকে কি বলতেছে নামাজ পড়াবো, মসজিদে যাবো, নামাজ তো পড়তে হবে, দ্যাটস মাস্ট, ওটা তো আমাকে পড়তে হবে। কিন্তু উনি এইভাবে বলতেছে, আমার কাছে কেমন খটকা লাগতেছে যে এত হার্শ ভয়েসে কেন বলতেছে যে আমাকে নামাজটা পড়াতে হবে। তো আমরা অনেকেই আকিজের ফ্যাক্টরিটা চিনি, আমি রাসেল ভাই এখন ডিরেকশন দিয়ে দিচ্ছি সবাইকে, খুলনার পথে নিয়ে যারা খুলনা বাড়ি তারা ইজিলি বুঝতে পারছে। তো আকিজের আগেই প্রায় বললো যে আকিজ ফ্যাক্টরি থেকে প্রায় 20-30 মাইল আগে, তো যেতে তো পরে সবাই এক নামেই চেনে, তো বাম পাশে একটা রাস্তায় আমাদেরকে ঢুকতে হলো। সেই রাস্তাটা কাঁচা রাস্তা, মাটির রাস্তা আর কি। কিন্তু রাসেল ভাই অসম্ভব কথা হচ্ছে যে মাটির রাস্তা থাকা সত্ত্বেও গাড়িটা 1 ফুটও বাম করছিল না, প্লেন ভাবে আগাচ্ছিল। বলে আর যাই হোক, আমি যে রাস্তায় ঢুকলাম সেই রাস্তাটা বাংলাদেশ হতে পারে না, আমি বিদেশ যাইনি কিন্তু এটা বাংলাদেশ না। ওকে, এটা বাংলাদেশ না, এত সুন্দর গোছানো, গাছগুলা গোছানো, আশেপাশের ফুলের গন্ধ আসছে। এখন তো অনেক এসি গাড়ি, তখন আমার গাড়ি এসি ছিল না, আমার জানালা খোলাই ছিল, রাইট। আমি গন্ধ পাচ্ছি, আমি অনেক ফুলের গন্ধ পাচ্ছি। আমি হেডলাইটের আমি যখন ডিপারটা দিই, আমি যখন হেডলাইটটা আর একটু বাড়িয়ে সামনের দিকে দিই, আমি একটু কাছে আগাতেই দেখি যে লম্বা লম্বা কবর না, আমি আসলে প্রথমে ঢিবি দেখি, কিন্তু যতই সামনে যেতে থাকি ততই মনে থাকে এটা একটা কবরের শেপে লম্বা আমাদের 3.5 হাত না, ওই সাইজের না, এটা অনেক বড় বড় লম্বা। এবং কবরের পাশে আমাদের সাধারণত কি থাকে রাস্তা ভাই, আমরা কবরস্থানটা দেখি যে আমাদের এখানে যে আজিমপুর কবরস্থান আছে, সেইটা ছাড়া আমরা কবরস্থান দুই পাশে হাঁটা অবস্থায় দেখি না, কিন্তু এখানে গাড়ি চালানো অবস্থায় দুই পাশেই কবর দেখতে পাচ্ছে সে। বলে যে কবরের নীল নাম লেখা থাকে মা বাবা অথবা ডেট লেখা থাকে, কবে মারা গেছে, জন্ম কবে, মৃত্যু কবে।
এখানে খালি আরবি লেখা, তাহলে এটা বাংলাদেশের কোনো কবরস্থান না, এটা কি বাংলাদেশের বাইরের কোনো কবরস্থান? আমি কোথায় আসলাম? তো সে আসলে উত্তর খুঁজে পাচ্ছিল না, সে বেশি কনফিউজড হয়ে গেছে ওই সময়, কনফিউজড। সে নিজে নিজে দোয়া পড়ছে যে ভিতরে আমি কি হচ্ছে, এবং বলছে যে আমি আসলে এই দুনিয়াতে নেই, এই জগতে নেই, হয়তো আমাকে কোনো অন্য জগতে নিয়ে আসা হয়েছে। মাই গড। ওই রাস্তা দিয়ে চলার সময় তিনি হঠাৎ করে সেই কোরআন শরীফের তিলাওয়াত, যেটা সে ঢাকার মগবাজার থেকে রওনা দেওয়ার পরে শুনতে পেরেছিল, সেই কোরআন শরীফের তিলাওয়াত আবার শুনতে পাচ্ছে, এবং পিছে তাকে দেখে তাই 5 জন উপস্থিত গাড়ির মধ্যে সেই 5 জন চলে এসছে। এবং সেই লোক যে চোখ বন্ধ করে তসবিহ করছিল, সে বলছে যে আপনি যখন, সে খুব আস্তে আস্তে খুব ঠান্ডা মাথায় পড়াবেন না, নামাজ পড়াবেন, সেখানে কেরাতটা লম্বা কেরাত নিবেন, ছোট কেরাতে শেষ করবেন, অবশ্যই সূরা আর রহমান পড়াবেন। তো সে বললো যে তাহলে সে জানে আমার সম্বন্ধে, সে ডিপ মানে রিসার্চ করা তার আমার সম্বন্ধে, আমি যে কেরাতটা সুন্দর করে বড় করে পড়াবেন। তো আমি যতই যাচ্ছি, যতই রাস্তা যাচ্ছে, ততই কবরস্থান, রাসেল ভাই কবরের পর কবর, এত কবর, এত লম্বা লম্বা কবর আমি আগে কখনো দেখিনি, এত কিছু তো জানিও না, কিন্তু এত কবর, লম্বা কবর হতে পারে এটাও আমার জানা নেই। তো তিনি যখন মসজিদ একটা শেষ ডেড এন্ডে আসলো, সেই ডেড এন্ডে একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, 2তলা 3তলা একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, কিন্তু এতই আলিশান যে এটা সে আগে কখনো বাংলাদেশে দেখে নাই। যিনি এত জায়গায় যায়, ঢাকা, সে তো পুরো বাংলাদেশই রাসেল ভাই করে, সে তো ট্রিপ নিয়ে সে পুরো বাংলাদেশেই যায়। এত সুন্দর জায়গা, এত সুন্দর স্মেল, আবহাওয়া কি সুন্দর, বাতাস কি, বাতাসে ধুলা উড়ে না, এত সুন্দর জায়গা। তা সে বললো যে আমি নামলাম, এবং পিছনের যে মহিলাগুলা বোরকা পরা ছিল তারা সবাই কান্না করছিল। কান্নাটার সাউন্ডটা এরকম, কেউ হ্যাচকা টান দিলে, কেউ যদি যেভাবে চিৎকার দেয় কোনো মহিলাকে, ঠিক সেরকম চিৎকারের মতো কান্না আসছিল, এরকম কান্না। গাড়ি থামানোর পর তো আশেপাশে অনেক লোক রাসেল ভাই, এবং উনি বললো যে আমাকে যে ডিরেকশন দিচ্ছিল আমাকে সেই ডিরেকশনে যেতে হচ্ছে, কারণ আমি আর কোনো কিছু করার চান্স নাই, স্টিয়ারিংটা আমার হাতে, কিন্তু আমি চাইলে ব্রেক করতে পারি, কিন্তু আমার জানের ভয়ের কারণে আমি তাদের কথা মতো এইভাবেই রাস্তায় এসেছি। তো যখন সে গাড়ি থেকে নামে তখন তার একবার মনে হচ্ছিল পালাবো, কিন্তু এই দুনিয়া তো আমি চিনি না, পালানোর জায়গা তো আমি জানি না, কোথায় পালাবো। তিনি যখন গাড়ি থেকে নামলো, তারাও গাড়ি থেকে নামলো, ওই বোরকাওয়ালা মহিলারাও গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামার পর ওই লোকের অসাধারণ কিছু কথা, রাসেল ভাই, যে আমি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব, তোমরা কেউ কান্নাকাটি করবে না, তোমরা কেউ কান্নাকাটি করলে আমি কষ্ট পাবো, আমি চাই না তোমরা কেউ আমাকে কষ্ট দাও, আমার জন্য সবাই দোয়া করো, আমার এই দুনিয়া ভালো লাগছে না, কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব, তোমরা তোমাদের স্পেশালি মহিলাদেরকে বলছি, তারা তোমরা যেন কেউ কান্নাকাটি না করো, এটাই আমার রিকোয়েস্ট, আর আমি কোনো ভুল করলে আমাকে মাফ করে দিবা। তো তার কথা হচ্ছে যে আমি তাহলে এরকম কোনো মানুষের বা এরকম কোনো ক্রিয়েচারের সাথে আছি যে খুব রেসপেক্টেড, আমার কোনো ক্ষতি হয় না এই পর্যন্ত, এবং তাকে দেখতে এত এত মানুষ আসছে, সে একটা মধ্যমণি, তাকে দেখতে এত মানুষ আসছে যে তিনি খুব রেসপেক্টেড, যে ওটা দেখেই দাঁড়িয়ে বোঝা যাচ্ছিল যে আমাকে তোমরা সবাই ভিতরে কিছুক্ষণ পর নিয়ে যাবা। এখন যেহেতু ফজরের আজান হচ্ছে, রাসেল ভাই বলি ফজরের আজানটা এরকম ভাবে হচ্ছিল যে কানের পাশে যদি মাইক রেখে কেউ আজান দেয়, কিন্তু আশেপাশে মসজিদ দেখা যাচ্ছে না, হঠাৎ করে লাইট জ্বললো, বিল্ডিং এর যেই বিল্ডিংটার সামনে গাড়িটা থামানো হলো, দেখা গেল সেটাই একটা মসজিদ। এত সুন্দর আজান আর এত শব্দ, উনি বললেন যে আমি কান ধরেছিলাম, আজান শুনলে আরো শুনতে ইচ্ছা করে, কিন্তু আমি কান ধরেছিলাম, মনে হচ্ছে আমার কানের পাশে আজান দিচ্ছে। তো তিনি মসজিদের ভেতরে ঢুকলো, অজু করে মসজিদের ভেতরে ঢুকলো, বলে অজু খানা তো অসাধারণ, সোনা দিয়ে বাঁধানো অজু খানা, মানে পানিগুলো মনে হচ্ছে সোনার কল থেকে আসছে, এরকম এত স্বচ্ছ পানি। আমি যখন উনি অজু করলেন, অজু ছাড়া তো সে মসজিদে ঢুকে নেই, সে মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকার পরে ওই মুহূর্তে একজন আজান দিয়ে বের হলো, বললো যে আপনি ডিরেক্টলি মিম্বর বরাবর চলে যান, পিছনে তাকাবেন না, যে লোকটা আজান দিল সেই লোকটা আবার বললো সেটা। আচ্ছা, সে সুন্নত পরে ফরজের জন্য দাঁড়ালো, এবং সেই ইমামতি করার জন্য ফজরের ওয়াক্তে, আচ্ছা, তো ফরজ নামাজের জন্য দাঁড়িয়েছে ফজরের ওয়াক্তে, এবং রীতিমতো রাসেল ভাই তিনি নামাজ পড়াচ্ছে, আর পড়ানোর সময় পিছন দিয়ে কটর মোটর প্রচন্ড বোন ব্রেকিং শব্দ, হাড্ডি ভাঙার শব্দ, হাড় ভাঙছে এরকম শব্দ আসছে, আর দূর থেকে একটু সাউন্ড আসছে সালামের শব্দ, কিন্তু সে তখন কেরাতে ব্যস্ত, সূরা আর রহমানের কেরাতে ব্যস্ত। সে ফজরের নামাজটা শেষ করে, ওটা তো নির্দেশই ছিল যে আর রহমানই পড়তে হবে, আগেই তাকে বলে দিয়েছিল। সে নামাজ শেষ করে, নামাজ শেষ করার পরে রাসেল ভাই তিনি দেখলেন যে এই লোকটা বললো যে দেখো আমি আর কিছুক্ষণ পর চলে যাব, আমাকে পাশের রুমে নিয়ে যাও, আমি গোসল করব, আমার
আমাকে কারো গোসল করাতে হবে না। সে পাশের রুমে গেল, পাশের রুমে যে গোসল করলো, যে গোসলের যে পানির শব্দটা, পানির থেকে রাসেল ভাই পানিটা গড়িয়ে গড়িয়ে নিচে আসছে এবং এত গন্ধ, বলে যে আমি সুগন্ধ, এত সুন্দর গন্ধ যে আমি এরকম দৃশ্য এরকম দেখতে পারবো, এরকম সৌভাগ্য আমার হবে, এটাও তো মনে হয় আমি জানি না যে এরকম সৌভাগ্য কারা বা এরকম কেউ দেখেছে। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি আমার অ্যাসিস্ট্যান্টকে, তার যে হেল্পারটা ছিল তাকে যদি নিয়ে আসতো তাহলে এত কষ্ট হতো না। দূরে আসলে শেষ মাঝে মাঝে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে আর কি, হেল্পার আর কি। তো সে দেখলো যে সেই লোকটা কাফনের কাপড় পেঁচিয়ে একটু ভেজা ভেজা নিচ থেকে পানি পড়ছে, আস্তে করে এসে মসজিদের মাঝখানে শুয়ে পড়লো। বললো যে হঠাৎ করে একটা শব্দ হলো, মনে হয় যে পুরো মসজিদটা কেঁপে উঠছে, এরকম অবস্থা। হঠাৎ করে একটা শব্দ হলো, কেঁপে উঠলো এবং সব নিস্তব্ধ হয়ে গেল। আশেপাশে সবাই বুঝে গেল কি উনি মারা গেছে, কান্নার শব্দ। কিন্তু উনি যে বলে গেছে, তো একজন লোক গিয়ে বলল যে তোমরা কেউ কান্না করো, কান্নাকাটি করবে না, চোখের পানি আস্তে আস্তে ফেলো, ঠিক আছে, কিন্তু তোমরা আস্তে আস্তে কান্না করো, জোরে শব্দ করে কান্না করো, এরকম কেউ একটা বলে আসলো সামথিং। উনি সেটা দেখলেন আর কি। একটু এরপরে ওনাকে নিয়ে এলাম, যে উনি মসজিদের পরে, মসজিদ থেকে বের করার পর আসলে ভাই এই ঘটনাটা, এটা আমি আপনাকে বলি নাই, এটাই আপনার জন্য সারপ্রাইজ ছিল। মসজিদ থেকে বের করার সময় তার লেন্থ হয়ে গেল অনেক খাটিয়া, অনেক লম্বা, এই লাশের খাটিয়া অনেক লম্বা, এত লম্বা খাটিয়া এক প্রান্ত থেকে এক প্রান্ত কমপক্ষে 10 জনে ধরতে হয়, এত লম্বা। আচ্ছা, এই লম্বা খাটিয়া নিয়ে তারা কবরের কাছে চলে গেল এবং কিছুক্ষণ সেই ভদ্রলোক নিজের চোখে এটা দেখছেন, উনি নিজের চোখে দেখছেন এবং উনি একা, রাসেল ভাই, আশেপাশের কোনো কাউকে তার পরিচিত মনে হচ্ছে না। একটা মানুষ, যে মানুষ মনে হলে তো সে হেল্প চেত একদম, মানে সেই এরকম কেউ আছে বলেও মনে হচ্ছে না। একদম মানে জনবহুল এলাকা থেকে সে একটা গহীন জায়গায় চলে গেল। দেখলো যে প্রায় 5:05 বাজে এরকম। তো সে ঘড়িতে দেখছে, তার ঘড়িতে দেখছে 5:10 বাজে। দাফন হয়ে গেল। সে দেখলো যে দূর থেকে, সে বেশি দূরে ছিল না, দাফন হয়ে গেল। এবং দাফন হওয়ার পর সে তার টাকা পয়সার কি চিন্তা, সেখানে যান বাঁচাচ্ছে, গাড়িতে উঠে জাস্ট গাড়িতে স্টার্ট দিয়ে এক্সেলারেটরে পাড়া দিতে দেখে সে আরিচা ফেরি খেতে চলে এসেছে। জাস্ট মানে তখন মুহূর্তের মধ্যে সবকিছু হলো, সেকেন্ডের মধ্যে সবকিছু হলো। আমি আমাকে একজন বলল আপনি যান, এখন এগোতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমি জানি না যে আপনারা কি অপেক্ষা করছিলেন। আমি যখন এই ঘটনাটা আপনাদের আগে একবার অফের শুনি, তখন আমি অপেক্ষা করছিলাম যে ফেরার সময় কি হবে। আপনি খালি চিন্তা করছেন ফেরার সময় কি হবে, তাহলে তখন তো সে বুঝে যাবে, তখন সে না জানিয়ে আর কি ঘটবে। কিন্তু পুরো সময়টা যখন সে আমাদের গাড়িতে ফেরত আসলো এবং যখন সে ফিরবে, জাস্ট পা দেওয়ার সঙ্গে সঙ্গে আরিচার ঘাটে চলে এসেছে। এবং সময় তো গেছে, মানে বলে যে আমি যতটুকু সময় দেখেছি 12টা থেকে এই 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত আরিচা ঘাট, মানে কি সে ফেরি পার হয়ে গেছে, ফেরিতে উঠার লাগে নাই তার, ফেরি পার হয়ে সে ঢাকার পথে চলে আসছে। মানে সে এখন আরিচা ক্রস করবে, আরিচা থেকে মানিকগঞ্জের দিকে যাবে। যে আমি যে আসছি, আমার ফেরিটা পর্যন্ত পার হয়ে গেছে, আমি এক্সেলারেটর পাড়া দেওয়ার সাথে সাথে আমার এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। আমি এই দুনিয়াতে ছিলাম না, এটুকু আমি জানি। এটা কোন গ্রহের কথা এটাও আমার কোনো আইডিয়া নাই, কারণ তখন এত কিছু আমি ডিসিশন নিয়েছি, এরপর থেকে আমার কখনো ঢাকার বাইরে যাবো। উনি জানো না বোধ হয় না, এই 12 বছর তিনি কখনো ঢাকার বাইরে যান। আচ্ছা, এবং ওই যে সঙ্গে যখন তিনি মারা যাবেন, তিনি জিন হতে পারেন বা তিনি, তার কথা ছিল এটা জিনের একটা আলাদা একটা দুনিয়া, আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাকে শুরুতে বলেছিল উযু করে নাও, এবং সমস্ত আত্মীয় স্বজনের মাঝে, এবং সেখানে সেই কারণে তার সমস্ত আত্মীয় স্বজন বিদায় জানাতে এসেছিল, তারা কান্নাকাটি করেছে, সবই দেখেছে। সে বলেছে এরা আমাদের জগতের কেউ না, কিন্তু যেসব প্রসেস হচ্ছে, এই প্রসেসটা আমি আগে কখনো দেখিনি। একজন মারা যাবে, সে বলছে যে আমি কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমার কাছে একটাই প্রশ্ন, সেটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে, যে খুলনা পর্যন্ত কেন নিয়ে গেল? এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত। খুলনার আগে, খুলনা যেতে হয়নি, তার আগে, হ্যাঁ, মানে এই পর্যন্ত কেন নিয়ে গেল? এখন রাসেল ভাই এই পর্যন্ত কেন গেল, এই কোয়েশ্চেন যদি সে আমাকে বলতে পারতো তাহলে সে বলতে পারবে না, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার। রাসেল ভাই খুলনা, আমি অনেক ঘটনা আছে রাসেল ভাই খুলনা রিলেটেড, এবং ওই দুনিয়াটা কি আসলে খুলনার সাথে জড়িত? না, সেজন্য না মনে হয়, সেজন্য না, মানে কোনো একটা ব্যাপার আছে, কোনো একটা লিঙ্ক আছে, বা কোনো একটা ব্যাপার আছে ওইখানে, হয়তো মানে মনে হয় যে ওই এলাকায় হয়তো তার বিচরণ ছিল, বা এরকম কিছু হতে পারে, আমরা জানি না।
যাচ্ছি হঠাৎ করে আমাকে ওই এরিয়া আগে বললো যে বামে টার্ন। হ্যাঁ সেটাই আমি বললাম যে হঠাৎ করে, এবং কাঁচা রাস্তায় বললো যে এত ভাঙা রাস্তা, তোমার গাড়ি তো যাচ্ছিল, খুব স্মুথ গেছে। সেটাই এই দেখে আমাদের লিসেনাররা কি বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। মানে এটা একটা বিউটিফুল স্টোরি, এবং মানে আমার কাছে মনে হয় যে মানে যদি পুরো সিচুয়েশনটা আপনি চিন্তা করেন তাহলে আপনি মানে এত বেশি অদ্ভুত লাগবে আপনার কাছে, যেটা বলার মতন না। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে লিখছেন, কমেন্ট করছেন আমাদের এখানে, এবং আমাদেরকে তিনি বলছেন, আচ্ছা অনেকে বলছেন যে এই বছরের সব এপিসোড ডাউনলোড করে শোনার পরে আজকে তিনি লাইভ শুনছেন। আমি চাই যে লাইভ শোনেন, আপনারা সাউন্ড ভালো পাবেন এবং আপনারা আমাদের সাথে একসঙ্গে থাকবেন। আমরা যেই মুহূর্তে ঘটনা বলছি আপনি সেই মুহূর্তে শুনছেন, অন্যরকম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে শামীম আহমেদ সামি আমাদের কাছে বলেছেন যে বেশ কিছু ঘটনা আছে, আপনি পাঠিয়ে দিন bhopfm@radio50.fm এই অ্যাড্রেসে। এবং আমাদেরকে JH রুহান লিখেছেন যে তার কাছে ঘটনাটা রূপকথার মতন মনে হচ্ছে। আপনার কাছে রূপকথার মতন মনে হতেই পারে। একটা জিনিস আমি না আজকে বলতে চাই, একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। আপনি কখনো ভালো গল্পের বই পড়েছেন? মানে খুবই চমৎকার। ধরুন যে আমি হুমায়ুন আহমেদের অনেক বড় একজন মানে কি বলবো যে পাঠক বলতে পারি। হুমায়ুন আহমেদের আদ্যপান্ত সবকিছু পড়া, আরো অনেকেরই পড়া। আখতারুজ্জামান ইলিয়াস আমার অনেক ভালো লাগে। রবীন্দ্রনাথের ছোট গল্প, মানে সেগুলো নাই বললাম, আমি বাংলাদেশের কথাই বলছি। আপনি পড়েছেন, অনেক সময় আপনি দেখবেন যে কেউ একজন আপনার একটা বই সাজেস্ট করলো যে এই বইয়ের এই ঘটনাটা না খুব ভালো। আপনি পাতার পর পাতা উল্টে গেলে কোনো মজা পাচ্ছেন না, কারণ আপনি বই পড়তেই পছন্দ করেন না। সুতরাং আপনার কাছে যে কোনো লেখক ব্যর্থ হয়ে যাবে এবং আপনাকে কেউ কোনো মানে সেই পাঠক ধরে রাখতে পারবে না। খুব স্বাভাবিক। কিন্তু এরকম হয়েছে না? চিন্তা করে দেখেন যে যারা বই পছন্দ করে তাদেরকে বলছি আর কি, যে পাতার পরে পাতা উল্টাচ্ছেন কিন্তু আটকাচ্ছেন না, আপনার পড়তে ইচ্ছা করছে না, বোরিং লাগছে, ব্যাপারটা এরকম। কিন্তু বা অনলাইনে কিছু পড়ছেন, আপনি দেখছেন যে অনেকে পড়েছে এখানে অনেক কিছু। হ্যাঁ, একটা মুভি, অনেকে আপনি মুভি পছন্দই করেন না, একটা মুভি অনেকে দেখেছেন কিন্তু সেই মুভিটা আপনার দেখতে ভালো লাগছে না। হয়তো আপনি ওই জনরার ওই মুভি আপনি ভালোই বাসেন না, হতে পারে। মানে আমি একটা বললাম, কিন্তু ব্যাপার বললাম। আর আমি এই ব্যাপারটা খুব একটা পক্ষপাতী না যে আপনি হঠাৎ করেই কোনো একটা কিছুকে বলবেন যে এটা মানে সত্য মিথ্যার ব্যাপারটা নিজের মধ্যে থাক, সেটা বেটার। ঘটনাটা কেমন সেটা আপনি বলতে পারেন। এটা কিন্তু একজন ভদ্রলোক বলেছেন যিনি রেন্ট টেকার বিজনেস করেন, রেন্ট টেকার। একটু এই মাইক্রোফোন একটু অন করবেন। হ্যাঁ, তো রেন্ট টেকার ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। অনেকেই বলতে পারে যে বিশ্বাস করতে পারে ঘটনাটা। আমি বাংলাদেশের বাইরে যাওয়ার সময় ওনার সাথে গাড়িতে পরিচয়, তখন আমাকে বললো যে ভাই, আমি বললাম আপনি কি ঢাকার বাইরে যান? আমার ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল আপনাকে, যেহেতু উনি রেন্ট টেকারই গাড়ি মানে চালাচ্ছে, আমি বললাম না। তো বলা যায় যে ঢাকার বাইরে যাই, কিন্তু আপনি বললে আমি একটা গাড়ি ব্যবস্থা করতে পারবো, আমি চাই না। আচ্ছা আলিফ, ওই সময় ওই ভদ্রলোকের মানে কি বলবো, যখন ঘটনাটা বললেন উনি, ওই সময় ওনার চেহারা কেমন ছিল? মানে আপনি বারবার বাইরে বলছেন আমাকে যে রাসেল ভাই মনে হচ্ছে উনি ফিল মানে উনি যে অরিজিনাল ঘটনাই আমার। না, আপনি বারবার বলছেন কি যে আপনি তো আমার কাছে শুনছেন, ওনার কাছে শুনলে, হ্যাঁ ওনার কাছে শুনলে আপনি আরো বেশি অন্যরকম লাগতো। মানে উনি কথায় কথায় মনে হচ্ছে যে উনি ঘটনায় চলে যাচ্ছে, এরকম আমাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এই জিনিসটা আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি এই কারণে, আমি না এই টাইপের জিনিস, আমি এই টাইপের ইমেইল অনেকের কাছ থেকে পেয়েছি যে তার অমুক, আমার দাদা বা আমার নানা বা আমার চাচা বা আমার মামা বা আমার বাবা, উনি হচ্ছে জিনদের দেশ থেকে ঘুরে এসছেন। আপনি যারা আপনারা শুনছেন, আপনারা দেখেন কত % মানুষ আমি বলবেন যে ব্যাপারটা শুনেছেন না, যে আপনাদের অনেকেরই আত্মীয় স্বজনের মধ্যে এরকম মানুষকে পাবেন তারা নাকি জিনের পৃথিবী থেকে ঘুরে এসছেন। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, তো এই জিনিসটা খুব অদ্ভুত। কিন্তু তো আমি ওনাকে বললাম যে আমি তো এখন দেশের বাইরে যাচ্ছি, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন। আমি খুব কষ্টে, আমি ঈদের 2 দিন আগে আসি, এরপর আসার পরে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করার পরে উনি আমি ওনাকে অনেক জোর করে আমার চেম্বারে নিয়ে আসছি। নিয়ে আসার পরে সেকেন্ড স্টোরিটা আসলে আমারই খুব পরিচিত একজন আপুর ঘটনা আর কি। তো এইটা আমি তো সবসময় স্বাস্থ্যবাহী ঘটনাগুলো কালেক্ট করে একটু পিছনের দিকে নিয়ে আসি। তো
তো এইটা খুব রিসেন্ট ঘটনা, মানে একটু সদ্য বিয়ে করা আর কি। আচ্ছা। তো হাজবেন্ডের সাথে নতুন বাসা নেয় ঢাকার একটা জায়গায়, আমি জায়গার এরিয়াটার নাম বলছি না সিকিউরিটি পারপাসে। তো সেই জায়গায় বাসায় ওঠার পরে যে বাসাতে উঠে সেটা মানে সাধারণ অ্যাপার্টমেন্ট না, সাধারণ বাসা কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। তো বাসার 4 তলাতে তারা ভাড়া নেয় এবং তার হাজবেন্ড MBBS ডক্টর। তো দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম হাজবেন্ডকে মাঝে মাঝে নাইট ডিউটিতে বের হতে হয় আর কি, মানে যে ভাইয়াটা তার হাজবেন্ড তিনি MBBS ডক্টর আর কি। তো রাসেল ভাই ঘটনার দিন আর কি আসলে উনি যখন বাসায় উঠে, আমি বাসার একটু ডেসক্রিপশনটা দিয়ে নেই। বাসাটা আসলে রাসেল ভাই ঘটনাগুলো এরকমই, যখন দেখি যে একদম ঠেলা ভেড়া ঘটনা তখন এরকমই আসে আর কি। তো উনি যে বাসায় ঢোকে, বাসাটা অনেকদিন ধরেই বাসাটা কেউ উঠছিল না, প্রায় 4 থেকে 5 মাস বাসাটা ভাড়া হচ্ছিল না, কিন্তু কোনো রিজন তারা জানতে পারে নাই কেন ভাড়া হচ্ছিল না। তো বাসাটাতে যখন ওঠে, বাসার ঢোকার সময় যে ঘটনাটা, মানে ঢোকার সময় যে দৃশ্যটা, যেমন ঢুকেই ডান দিকে হচ্ছে ডাইনিং স্পেস, বাম দিকে একটু আগানোর পরেই হচ্ছে রান্নাঘর আর 2টা রুম। আচ্ছা। সোজা গেলে আপনার ড্রয়িং রুম, ড্রয়িং রুমের একটা নর্মাল রুমটাকে তারা সোফা দিয়ে ড্রয়িং রুম করেছে, আর পাশে তাদের 2 জন থাকার জন্য একটা রুম আর কি। তো যেদিন উঠেছে তার 5 থেকে 7 দিন পর, কিন্তু ওঠার পরে তারা ওই বাসায় থাকে নাই, ওঠার পরে তিনি তার বাবার বাড়িতে ছিল। তো মানে বাসায় ব্যাক করার পরের দিন তিনি ঠিক 7টা সাড়ে 7টার দিকে রান্না করছেন রান্নাঘরে রান্না করা অবস্থায়। আসলে পেছন দিকে আসলে একটা খালি জায়গা ছিল, একটু সামনে বাড়িটাই আর কি। তো উনি রান্না করা অবস্থা হঠাৎ করে একটা মানে কঠিন হাসির শব্দ পেলেন, কে জানি হাসছে। তো প্রথমে এতটা গুরুত্ব দিলেন না, উপরে নিচে ফ্ল্যাট আছে, তো ফ্ল্যাটে কেউ হাসতে পারে, কিন্তু হাসির শব্দটা তার একদম কাছ থেকে আসছে, মনে হচ্ছে যে এই রান্নাঘরের সিঙ্কের পাশ থেকে আসছে। তুমি একটু মাথাটা আগানোর পরে দেখে যে তারই রান্নাঘরের নিচে যে সানসেটে একটা বাচ্চা বসে হাসছে। আচ্ছা। এই বাচ্চাটা এমন ভাবে আসছে যে 2 বছরের একটা বাচ্চা ওইখানে বসে বসে হাসছে। উনি তো প্রচন্ড ভয় পেয়ে যায়, একটা বাচ্চা হাসছে। যখন উনি আরো কাছে যায়, তোমার দিকে যখন তাকাতেই উনি একটা চিৎকার দেয়। তো ওই মুহূর্তে ভাইয়া বাসায় ছিলেন, তো তিনি দৌড়ে এসে উনি বললেন যে কি অবস্থা, বলে যে কি হয়েছে, চিৎকার কেন? তখন বললো যে আমি এখানে একটা বাচ্চার শব্দ পেয়েছি। তো ভাইয়া রান্নাঘরের জানালা দিয়ে দেখে যে কোনো বাচ্চা নাই। প্রথম ঘটনাটা রাসেল ভাই অনেক ক্ষেত্রে একটু বলা চলে যে ভুল ভ্রান্ত বা কোনো খারাপ চিন্তা থেকে হতে পারে, বা হয়তো হতে পারে যে খারাপ কিছু ভাবছিল, কিন্তু আপুর কথা হচ্ছে যে আমি আসলে উনি অবশ্যই ওই মুহূর্তে কোনো কিছু চিন্তা করছিলেন না, রান্নাই করছিলেন, অন্য কোনো আর পাশ থেকে টিভির সাউন্ড আসছিল, কিন্তু বাচ্চারা এরকম বসে থাকবে এবং তার হাজবেন্ড এসে দেখবে না, এটা তাকে খুব ভাবায়। ঠিক পরের দিন রাসেল ভাই রাত্রেবেলা উনি পড়ছিলেন, ওনার অনার্স পরীক্ষা পড়া অবস্থায় তিনি টেবিলে পড়ছিলেন, তার হাজবেন্ড ঠিক একই সময় আছে, সময়টা কিন্তু ওই 7:30 থেকে 8টা, ঠিক একই সময়। তো এই একই সময়ের মধ্যে উনি পড়ছিলেন আর হাজবেন্ড ছিল ড্রয়িং রুমে। হঠাৎ করে তিনি দেখলেন যে মানে থপ করে ফ্লোরের মধ্যে কে জানে হাঁটছে। তো তার পড়ার টেবিলটা কর্নারে ছিল, তো উনি ডানে তাকাতেই দেখে যে ওই বাচ্চাটাই হামাগুড়ি দিয়ে তার কাছে আসছে। এইটা দেখে উনি আবার একটা চিৎকার, ওনার হাজবেন্ড তার কাছে আসে, বলে তুমি বারবার এরকম একটা বাচ্চা দেখছো, তুমি যে ডেসক্রিপশন দিচ্ছ বারবার একটা বাচ্চার কথা বলছো, এটা আমার কাছে খুব নর্মাল মনে হচ্ছে না, আমি তোমাকে একদম ডাক্তার দেখাবো, তোমার কি কোনো আলাদা সমস্যা আছে নাকি, আমাকে তো আগে বলো নাই। আচ্ছা। তখন তিনি বললেন যে না, আমার কোনো সমস্যা নাই, আমি বারবারই বাচ্চাটাকে দেখছি, কিন্তু তুমি আসলে না, বাচ্চাটা আমি দেখতে পাচ্ছি না। যখনই আমি তোমাকে পাচ্ছি তখনই আমি একা থাকা অবস্থায় বাসায়, আমি তো ইউনিভার্সিটি যাই, ইউনিভার্সিটি থেকে আবার আসার পরে থাকি, ওই মুহূর্তে আমি কিন্তু দেখছি না, কিন্তু দেখা যাচ্ছে এই সময়টাতে 7:30 থেকে 8টা, তুমি এই সময়টা আমার সাথে একটু থেকো। তো পরের দিন ডাক্তার দেখায়, ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল ডাক্তাররা কিন্তু রাসেল ভাই এরকম কন্ডিশন শুনলে বা কিছু মনে করে যে এটা হ্যালোসিনেশন টাইপ কিছু, ঘুমের ওষুধ খেলে রাত্রেবেলার ঘুম বা এটা মাথার মধ্যে অতিরিক্ত স্ট্রেস পড়লে এরকম কন্ডিশন হতে পারে একদম। তো তিনি কি করলেন, রেগুলারলি ওষুধ খেতে থাকলেন। ওই ঘটনা থেকে 3 দিন পর তিনি আবারও পড়তে বসলেন তার পরবর্তী পরীক্ষার জন্য। পড়তে হঠাৎ করে তিনি দেখলেন তার মাথাটা ভিজে গেছে। উপরে তো ফ্লোর আছে, বৃষ্টির পানিতে আসার কথা না, ভিজে গেছে। হাত দিয়ে দেখেন হাতের মধ্যে রক্ত। তিনি দেখছেন উপরের ফ্লোর থেকে রক্ত চুয়ে তার মাথায় পড়ছে। তিনি মাথার রক্ত হাতে নিয়ে আরেকবার চিৎকার দিলেন, কিন্তু ওই মুহূর্তে তার হাজবেন্ড কিন্তু তার পাশেই বেডে বসে বসে পেপার পড়ছিলেন।
বলে যে আমার মাথায় রক্ত। বলে কোথায় তোমার মাথায় রক্ত? তিনি ওই পরীক্ষাগুলো দিতে পারলেন না রাসেল ভাই। আর এই বাচ্চারা রেগুলারলি তার এই স্বপ্নে আসতে লাগলো। আচ্ছা, এসে প্রতিদিন রাত্রেবেলা গলা টিপ দিতে থাকলো এবং তার দম বন্ধ হয়ে যেতে থাকলো। ওই মুহূর্তে তার ঘুম ভেঙে যেতে যাচ্ছে। প্রায় 1 সপ্তাহ এরকম ভাবে প্রতিদিন রাত্রেবেলা তিনি ঘুমের মধ্যে দেখছেন যে বাচ্চাটা দরজা নক করে ঘরের ভিতরে ঢুকে তার গলা টিপতে দিচ্ছে। এরকম ভাবে তো থাকা সম্ভব না, আমি বাপের বাড়ি যাবো, বাসায় থাকবো কিছুদিন, বাসায় থেকে ব্যাক করবো। তো বাসায় যাওয়ার পরে তিনি তার মা এবং বাবাকে বলে, তো হাজবেন্ডকে বারবার বলার পরেও হাজবেন্ড কোনোভাবেই ভাইয়া এই বিষয়ে কোনো হুজুর বা কিছু, কোনো হুজুর বা কারো কাছে নিয়ে যান নাই। তো তার বাবা বলে, আচ্ছা একজন পরিচিত আছে, তুই যখন বারবার এগুলা দেখতেছিস আমি একজন পরিচিত কাছে নিয়ে যাই তোকে। তো তার বাসায় থেকে ওই মুহূর্তে কিন্তু তার হাজবেন্ড রাসেল ভাই তার বাসায় থাকছিল, কিন্তু তার হাজবেন্ড কিন্তু সব কিছুই প্রত্যক্ষ করে নাই। আচ্ছা, তো হাজবেন্ড বললো যে আচ্ছা আমি তো এই কয়দিন ধরে বাসায় একাই, আমি তো কিছু দেখতেছি না, তাহলে তুমি কেন এগুলো দেখতে? তো ওই একটা হুজুরকে বাসায় নিয়ে আসা হয়, খুব দূর থেকেই নিয়ে আসা হয়, ঢাকায় তিনি ছিলেন না, খুব দূর থেকেই নিয়ে আসা হয়। আসার পর হুজুরটা ঘরের মধ্যে ঢুকেই ডিরেক্টলি রান্নাঘরে সরাসরি চলে যায়। রান্নাঘরে যে তিনি সিঙ্কের ভেতরে বলে এইখানে আমি একটু ভাঙবো, এই দেয়ালটা ভাঙবো। দেয়ালটা ভাঙার পর তিনি প্রায় 720টা তাবিজ খুঁজে পায়। 720টা তাবিজ মানে আজকের কথা, এটা কিছুদিন আগের। 720টা তাবিজ খুঁজে পায় এবং তাবিজগুলোর সাথে রক্ত লাগানো এবং তাবিজগুলোর সাথে বাচ্চার ছবি, সেই বাচ্চার ছবি। আচ্ছা, এবং হুজুর দেখে বলে যে এটা কি এই বাচ্চা? বলে আমি হ্যাঁ এইটা কি বারবার প্রতিদিন দেখছি, আমি এইদিকে একই স্বপ্ন দেখছি, আমি একেই দেখছি। বলে যে আপনি এই বাসাতে আপাতত কিছুদিন থাকবেন না, আপনি কিছুদিন দূরে থাকেন, আপনি বাবার বাড়ি আছেন, বাবার বাড়িতে থাকেন, আমি আপাতত এই বাসাটা নর্মাল করে দিচ্ছি। তার হাজবেন্ডকেও ওই তার শ্বশুর বাড়িতে, যেহেতু ভাইয়ের বাসা, তো ভাইয়ের বাবা মা ঢাকার বাইরে থাকতেন, তাকে ওই শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে ঢাকায়। আচ্ছা, ঠিক 1 মাস পর রাসেল ভাই বলে যে 1 মাস এই বাসার ভাড়া দিয়ে যান, কিন্তু আমি এটা ঠিক করে দিচ্ছি। এবং ওই হুজুর বললে যে আপনারা শুধু না, এর আগে যারা ছিল তারা সবাই এটা প্রত্যক্ষদর্শী। আচ্ছা, তারা সবাই বাচ্চাটাকে দেখেছে, কিন্তু এইটার সুরাহা কেউ করতে পারে নাই। আমি 100% শিওর এবার আর কোনো সমস্যা হবে না, এটা হুজুর খুব ভালো করে ইনশিওর করলেন। এবং রাসেল ভাইটা কিন্তু খুব রিসেন্ট ঘটনা, একদম অনেক আগেরও না, একদম 2009-এর ঘটনা, খুব বেশি দিন আগের ঘটনা না। তো 1 মাস পরে তারা এই বাসায় আবার থাকা শুরু করে। প্রথম 5 থেকে 10 দিন কোনো সমস্যা হয় না রাসেল ভাই, এরপর থেকে আবারও সেই বাচ্চার হাসি। এবার বাচ্চাটা সামনে আসছে না, কিন্তু চারিদিকে খালি হাসির শব্দ পাচ্ছে। এবার হাজবেন্ড এবং ওয়াইফ দুইজন সহ শুনতে পাচ্ছে। হাসিতে এরকম যে হাসতেই আছে কন্টিনিউয়াসলি, এবং এই হাসি সারাটা রাত ধরে ফজরের আজান পর্যন্ত হতে থাকে। এই হাসির সাউন্ড তো কমছে না, মানে কোনোভাবেই কমাতে পারছে না। কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে যতভাবে চেষ্টা করা হচ্ছে, হাসির সাউন্ড কমানো যাচ্ছিল না। ঠিক 3 দিন পর, ওই বাসায় 1 মাস ওঠার পরে 3 দিন পরে রাতের বেলা ঘুম ভেঙে আপু নিজের অজান্তেই ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমে চুপ করে বসে থাকে। বলে আমি চুপ করে বসে আছি, হঠাৎ করে দেখি আমার পিছন দিয়ে গলাটা জানি কে চেনে চেপে ধরলো। আমি পড়ে যাই এবং একটা লোক এসে আমার পায়ে কুড়াল মেরে পাটা আলাদা করে দিল। আমি ব্যথায় যন্ত্রণায় মরে যাচ্ছি। হঠাৎ করে আমি চিৎকার করা অবস্থায় আমি দেখি যে আমার হাজবেন্ড আমার পাশে। বলে কি হয়েছে? বলে আমার পাটা তো কেটে ফেলেছে, কে জানি অন্ধকারের ভিতরে কে জানি তার পা কেটে গেছে। আমার পাটা তো কেটে গেছে। বলে কি তোমার পা তো অক্ষত অবস্থায় আছে, কোথায় তোমার পা কাটলো? বলে না আমি তো হাঁটতে পারছি না, আমি তো দাঁড়াতে পারবো না। পরে ঠিকই রাসেল ভাই হসপিটালে নিয়ে গেল, তার ডান পায়ের লিগামেন্ট 3টা ছিঁড়ে গেছে। ঘুমের মধ্যে গেছে, ঘুমের থেকে উঠে ওই জায়গায় ড্রয়িং রুমে গেছে অন্ধকারের ভেতরে দেখে যে তার পায়ের মধ্যে যিনি কুড়াল দিয়ে পাটা কেটে দিল। তার হাজবেন্ড আসার পরে দেখলো যে পা তো নর্মালি আছে, কিন্তু সে হাঁটতে পারছিল না। সে আবার ব্যাক করলো, হসপিটালে নিল। হসপিটালে ডাক্তার বললো যে আপনার পায়ের লিগামেন্ট 3টা ছিঁড়ে গেছে, প্লাস্টার করে দিল, প্লাস্টার করে বাসায় পাঠিয়ে দিল। সেই হুজুর রাসেল ভাই আবারও সেই বাসায় ব্যাক করলো। সেই বাসায় ব্যাক করার পরে রান্নাঘরের দেয়াল আবার ভাঙলো, ভেঙে আবার 720টা তাবিজ, কুড়ালের ছবি আবার বললো যে আপনার এই বাসায় থাকেনি না,
এই বাসায় আর থাকার দরকার নেই, আপনারা আলাদা করে বাসা নিয়ে যান। এই জিনিসপত্র ওনার হাজবেন্ড কিন্তু রাসেল ভাই খালি হাসির শব্দটাই পেয়েছে, আর কিছুই তেমন পাই নাই। এরপর থেকে এই বাসার থেকে তারা বেরিয়ে কেন কে করতো রাসেল ভাই? এইটা পরবর্তীতে জানা গেছে, সেই হুজুর বলেছে যে ওনাদের নিকট আত্মীয় ওনাদের এই দুইজনের বিয়েটা মেনে নেয়নি, যার ফলে এই বাসাতেই তাদেরকে পাঠানো হয়েছে এবং ওই ফ্ল্যাটের যে মালিক তাকেও ক্ষতি করে রাখা হয়েছিল। দুইজনের যখন তারা এই বাসা একসাথে দুইটা জিন একসাথে কাজ করে এদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। আচ্ছা, পরে যখন তারা এই বাসা ছেড়ে চলে যায় তখন এরপর থেকে রাসেল ভাই এই বাসা এখন পর্যন্ত কোনো ভাড়া হয়নি। আর 2009 থেকে এখন পর্যন্ত ওনাদের কি পরবর্তীতে কোনো সমস্যা? এরপর থেকে আর কোনো সমস্যা হয় নাই। এরপর থেকে তারা তাদের বাসায় ছিল, এরপর থেকে তিনি আর অন্য বাসায় ছিল না। কিন্তু ওই বাসাতে আর যাওয়া হয়নি তাদের। ওই বাসাতে দুইটা প্রবলেম হয়েছে রাসেল ভাই। ওনাদের আত্মীয় স্বজন একটা প্রবলেম করছে, ওই বাসায় নেওয়া হয়েছে, আর ওই বাসার যে মালিক, ওই ফ্ল্যাটের যে মালিক, তার আত্মীয় স্বজনরা ক্ষতি করেছে। দুইটা জিন একসাথে কোইনসাইড করে তাদের দুইজনকে এখানে পাঠানো হয়েছিল। এটা ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আলিফ।